গুড মর্নিং, রয়েজ র্যাম্বলস চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে 25শে জানুয়ারি। আমরা আছি এখন মাকুলকোচা। এটা হচ্ছে ঝাড়খণ্ডের একটা ফরেস্ট, যেটা ডালমা ফরেস্ট রেঞ্জে অবস্থিত। তো মাকুলকোচাতে এসছি, বেশ ভালো লাগছে। জম্পেশ ঠান্ডা পড়েছে। কলকাতা থেকে আসার সময় আমরা দেখেছিলাম যে মিনিমাম টেম্পারেচার থাকবে 12 ডিগ্রি, আর ম্যাক্সিমাম তো কলকাতার মতোই। তো মিনিমাম টেম্পারেচার 12 ডিগ্রি তো মোটেই নয়। আজকে রাতে নেমেছিল 9 ডিগ্রি। তো এতটা ঠান্ডা আমরা অ্যান্টিসিপেট করিনি। এই মুহূর্তে উঠে একটু বাইরেটা ঘুরছি। বাজে এখন সকাল 7টা। এই সকালটা আস্তে আস্তে হচ্ছে, রোদটা উঠলে আশা করছি গরমটা বাড়বে, তখন আর এই ঠান্ডার কষ্টটা আর থাকবে না। আমাদের মাড হাউস, আর আমি এখন আছি আমাদের এখানকার ক্যান্টিনে। মাড হাউসের সংলগ্ন যে ক্যান্টিনটা, সেটা এইরকম একটি ছোট্ট ক্যান্টিন। এখানে আছে যে দাদা, তাদের রান্না বেশ ভালো। সকালবেলা ভালোই লাগছে, পাখি ডাকছে, আর এদিকে পাহাড়ের রেঞ্জটা সুন্দর দেখা যাচ্ছে। এই মাড হাউসের পেছন দিকে আমার একটা যাওয়ার জায়গা আছে, একটু গিয়ে দেখি কি আছে ওই দিকটাই। আচ্ছা, পেছন দিকে একটা পাহাড়ের ভিউ রয়েছে। দলমা মানেই আমাদের মাথায় আসে হাতি, কিন্তু আমরা কোনো হাতির দেখা পাইনি। শুনলাম যে হাতিগুলি এখন জঙ্গলের ভেতরেই থাকে, কেননা জঙ্গলের ভেতরে এখন জলের অভাব নেই। এখানে এসে বেশ অন্যরকম লাগছে। তো আমার অ্যাডভাইস থাকবে, খুব বিশাল এক্সপেকটেশন নিয়ে এখানে আসলে হবে না। জায়গাটা খারাপ না, জায়গাটাতে বেশ একটা শান্তির ব্যাপার আছে, কিন্তু কলকাতার থেকে এখানে আপনার পৌঁছতেই প্রায় 6 ঘন্টা থেকে 7 ঘন্টা লেগে যাবে। যদি ডাইরেক্ট আসেন কোনো স্টপ না নিয়ে, তাহলে হয়তো 6 ঘন্টায় পৌঁছে যাবেন। আর যদি স্টপ নিয়ে আসেন, যেমনটা আমি এসেছিলাম, প্রায় আমার মাঝখানে 1 ঘন্টার ব্রেক ছিল, আর জামশেদপুরে একটু জ্যাম ছিল। সব মিলিয়ে আমাদের কিন্তু লেগেছিল প্রায় 7.5 ঘন্টা। তো ইটস আ হিউজ ড্রাইভ। বাচ্চারা ইম্পেশেন্ট হয়ে যেতে পারে, বড়রাও ইম্পেশেন্ট হতে পারে। তো ট্রেনে আসলেও কম বেশি এরকমই সময় লেগে যাবে, কেননা বাড়ি থেকে স্টেশনের কমিউটের টাইমটাও তো আমরা ক্যালকুলেট করব। তো সব মিলিয়ে এরকমই সময় লাগবে। তো যাই হোক, বলার কথা হলো এই যে বিশাল এক্সপেকটেশন নিয়ে আসবেন না, তাহলে খুব ভালো এনজয় করবেন। জায়গাটা মন্দ নয়, সকালবেলা তো বেশ ভালো লাগছে আমার। একটা শান্তি রয়েছে, তারপরে পাখির আওয়াজ শোনা যাচ্ছে। সামনে যে একটা হরিণের রেস্কিউ সেন্টার রয়েছে, ডিয়ার রেস্কিউ পার্ক, সেটা একদম আমার মাড হাউসের সামনে। সেখানে দেখা যায় প্রচুর হরিণ। জানান দেখাই একবার আমার মাড হাউস, আর এই হলো হরিণের রেস্কিউ সেন্টার, যেখানে প্রচুর হরিণ থাকে। পাহাড়ের ফাঁক দিয়ে সুন্দর একটা সূর্যোদয় দেখা যাচ্ছে, কি সুন্দর ভিউ। খুব দরকার ছিল এক কাপ চায়। যা জমিয়ে ঠান্ডা পড়েছে, চাটা না হলে ঠিক হচ্ছিল না। এটা হলো বুদ্ধদা, মাড হাউসের কেয়ারটেকার কাম কুক। রান্নাঘরে বুদ্ধদা আরেকটু চা বানাচ্ছিল, সেই দিকে আমি আর লোভ সামলাতে পারলাম না। তো এটা আমার সেকেন্ড কাপ চা। রায়াও আজকে সকাল সকাল উঠে পড়েছে। রায়াকে নিয়ে এসেছি এই ডিয়ার রেস্কিউ পার্কের, যে দিকটাতে হরিণগুলো খাবার খাচ্ছে। একসাথে এত কটা হরিণ দেখে খুব ভালো লাগছে। আমাদের ব্রেকফাস্ট ডান। ব্রেকফাস্টে খেলাম আমরা লুচি, আর এখন আমরা
বেরোচ্ছি জামশেদপুরের দিকে। প্ল্যান আছে ডিমনা লেক, হাডকো লেক, জুবিলি পার্ক দেখে সাকচি বলে একটা এরিয়া আছে যেখানে আমরা লাঞ্চ করার প্ল্যান করছি। লাঞ্চ করে তারপরে চান্ডিল ড্যাম যাব, সেখান থেকে আবার ফিরে আসবো এই হোটেলে। এসছি ডিমনা লেকে সকাল সকাল একদম, বাজে 9:40 মতো, প্রায় আধ ঘন্টা লাগলো। আর একটু ক্লিন হতে পারতো জায়গাটা। দেখি অন্য, এখানে লেকটা তো অনেকটাই বড়, অনেক কটা টুরিস্ট স্পট রয়েছে, তো আমরা মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছি একটু চারিদিকটা উপভোগ করার জন্য। ডিমনা লেকের এই দিকটাতে ফুটে রয়েছে অনেক কটি শালুক ফুল, দেখে খুবই সুন্দর লাগছে। কিন্তু যে জিনিসটা একটু অস্বস্তিকর সেটা হচ্ছে জলের মধ্যে এত নোংরা আর প্লাস্টিক পড়ে, সেটাই এই সৌন্দর্যটাকে একটু খারাপ করে তুলেছে। আমরা এবার যাব ডিমনা লেকের অন্য ধারগুলিতে। চলে এসেছি ডিমনা লেকের এই ধারটায়। সুন্দর, বেশ বড় লেক, ভালো লাগছে। এখানে প্রচুর লোকজন বাসে করে, নিজেদের গাড়িতে করে এসছে পিকনিক করার জন্য। একটা জিনিস খালি যেটা দেখে একটু লাগছে, খারাপ লাগছে, যে প্রচুর প্লাস্টিক পড়ে আছে চারিদিকে। সেটা যদি একটু ঠিক করা যেত তাহলে খুব ভালো লাগতো। এই দিক থেকে দেখাই লেকটা। এবার দেখুন জলের মধ্যে কি ভাসছে, প্লাস্টিক, ফুল, নোংরা, সব ধরনের জিনিস আছে। আমরা যাচ্ছি ডিমনা লেক থেকে জুবিলি পার্ক যাওয়ার রাস্তাটা কি ছোট দেখুন, পাশাপাশি দুটো বড় গাড়ি চলে এলে খুব অসুবিধা হচ্ছে। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট ওভারঅল রাস্তাটার খুবই ছোট। এই দেখুন, ডিমনা লেকের পরে আমরা চলে এসেছি জামশেদপুরে বিখ্যাত জুবিলি পার্কে। এর আগে আমি এসেছি 1993 সালে। খুব ছোট্ট একটা স্মৃতি আছে যে এখানে খুব কালারফুল ফাউন্টেন ছিল। জুবিলি পার্কটা বিশাল বড়, এখানে আমাদের পার্কিং পেতে কোনো অসুবিধা হয়নি। পার্কটা পায়ে হেঁটে ঘুরে বেড়াতে খুব ভালো লাগছে। 1959 ফার্স্ট মার্চেতে টাটা স্টিলের গোল্ডেন জুবিলিতে এই গাছটা পণ্ডিত জওয়াহরলাল নেহেরু প্ল্যান্ট করেছিলেন। কত বড় হয়ে গেছে। তাহলে গাছটার বয়স কত হলো? অঙ্ক করতে বসছে, এটা দিদুনের থেকেও বয়স্ক। ভালোই লাগছে এখানটা। মনে হচ্ছে এইটাই সেই জায়গা যেখানে আমি ছোটতে কালারফুল ফাউন্টেন দেখেছিলাম। এটা একদম পার্কের সেন্ট্রালে, একটা বিশাল বড় জায়গা। আর এখানে বেশ বিভিন্ন ধরনের স্কাল্পচার টাইপের কিছু করা আছে, ওইটাও গিয়ে দেখবো। এই দেখুন, এটাও কি সুন্দর জায়গাটা, বেশ সুন্দর। প্রচুর মোরগ ঝুটি ফুল হয়ে আছে। পার্কটা খুব ওয়েল মেনটেইন, ভালো লাগছে। যা ওইখানটা গিয়ে বসবি, এখানটা এসে বসতে একদম। একটু আগে যে স্ট্রাকচারটা দেখাচ্ছিলাম, এই স্ট্রাকচারটার ব্যাকগ্রাউন্ডটা একটু বলে দিই। টাটা স্টিলের তরফ থেকে এই স্ট্রাকচারটা প্রেজেন্ট করা হয়েছিল নোশনস অফ ইন্ডিয়া বলে একটা কম্পিটিশান হয় সমস্ত আর্কিটেক্টদের নিয়ে। তো সেখানে বেস্ট আর্কিটেকচারটাকে দেওয়া হয় একটি পুরস্কার। তো এখানে যেটা লেখা আছে যে এই যে আর্কিটেকচারটা, এটার নাম হচ্ছে অগ্নি। এটা হচ্ছে একদম রাইজিং ফ্লেম মাদার আর্থের ভেতর থেকে বেরিয়ে আসছে, সেই কনসেপ্টে বানানো। আর এই ডিজাইনটা, যে স্পাইরাল ডিজাইনটা, সেটা ইন্সপায়ার্ড বাই আর্কিমিডিস স্পাইরাল। তো খুব সুন্দর একটা বানিয়েছে। আমি গেছিলাম অগ্নি স্ট্রাকচারটা দেখতে, আর এসে দেখি এখানে গাছের তলায় রায়া আর রায়ার মা রিল্যাক্স করছে। রায়া অনেক ফুল কুড়িয়েছে। এটা গাছ থেকে ছিঁড়ি, মাটিতেই পড়েছিল। ভেরি গুড গার্ল তুমি। এই ফুলগুলো কার জন্য? তোমার জন্য। আমার জন্য? ও আই এম সো লাকি।
কি সুন্দর ফুলগুলো দেখুন, রায়া কুড়িয়েছে গাছ থেকে ছেড়েনি। অনেক পেটাল পড়ে গেছে, সরি। ইটস ওকে, প্রচুর ফুল পড়ে আছে। মামা পার্কটা কেমন লাগলো, জুবিলি পার্ক? হ্যালো। আমি জানো তো তোমার মতো বয়সে এখানে এসেছি। হ্যাঁ একদমই বাবা, তখন একদমই তোমার বয়স। আমি যখন তোমার মতো ছিলাম তখন এখানে এসেছি। আর এই 5 ইয়ার্সে। আর জিআরডি টাটার একটা মূর্তি রয়েছে একদম জুবিলি পার্কের ফেস করে। আর এই হলো জুবিলি পার্ক। একটা ক্লিয়ার ডেতে কি সুন্দর লাগবে দেখুন। রাত্রিবেলা যদি আসা যায়, এইখানে সুন্দর ফাউন্টেন শো হয়। আচ্ছা, দূরে ওই পাহাড় দেখা যায়, আর ওখানে ওই অগ্নি স্ট্রাকচারটা অসাধারণ, অসাধারণ। এরপরে আমরা আরও কয়েকটি দর্শনীয় স্থান গুগল ম্যাপসে অ্যাড করে গাড়ি নিয়েই বাইরে থেকে দেখতে থাকি। এই স্কুলটা হলো কনভেন্ট স্কুল, যেখানে আমাদেরই বান্ধবী সৃজিতা ছোটতে পড়েছিল। মিমি মিমি সুজিতা মিমি। সৃজিতা মিমি স্কুল। এটা সাইডেটা ইয়েলো রেড। হ্যাঁ, এখানে তো স্কুলের গেটই দেখতে পাইনি, রাইট? এখনো স্কুলের গেটই দেখতে পাইনি, চলছে তো চলছে। এই যে এই তো কনভেন্ট স্কুল, চলো সামনে দিয়ে যাই। ও মা কি সুন্দর! এই তো মাগো কত কটা গেট। জামশেদপুর শহরে একটা আলাদা ব্যাপার আছে। আমার খুব ভালো লাগলো শহরটা, বেশ অর্গানাইজ শহর বলে মনে হলো। এরপরে আমরা সৃজিতারই রেকমেন্ডেশনে আনন্দ রেস্টুরেন্টের দিকে গেছিলাম সাকচিতে। আমরা আমাদেরই এক বন্ধুর রেকমেন্ডেশনে সাকচিতে এসেছিলাম আনন্দ হোটেলে, বাট আনন্দ হোটেল আজকে বন্ধ। ওরাই রেকমেন্ড করলো যে আপনারা মাদ্রাসি হোটেলে যান, ওটাও খুব সুন্দর। আমরা আজকে সাউথ ইন্ডিয়ান লাঞ্চ করব। সেদিন রায়ের জন্য অর্ডার হয়েছিল স্পেশাল চিজ সাদা দোসা, আমার জন্য করা হয়েছিল পনির সাদা ধোসা, আর দিয়া অর্ডার করেছিল রওয়া বাটার স্পেশাল মশালা ধোসা। আর সাউথ ইন্ডিয়ান ডিশের সঙ্গে ম্যান্ডেটারি হলো ফিল্টার কফি। এইখানকার ফিল্টার কফি ছিল খুবই সুন্দর। রায়া ফার্স্ট টাইম কফি ট্রাই করতে চলেছে, তাও আবার সাউথ ইন্ডিয়ান ফিল্টার কফি। তেতোটা ভাল লাগছে। ব্যাঙ্গালোর ছেড়েছি প্রায় 12 বছর হলো। 12 বছর পরে একটা ফার্স্ট ক্লাস ফিল্টার কফি খাচ্ছি, সিরিয়াসলি। সুবর্ণরেখা তীরে একটি ছোট্ট গ্রাম থেকে ভারতের প্রথম পরিকল্পিত শিল্পনগরী, এটাই জামশেদপুরের গল্প। শিল্পপতি জামশেদজি টাটা স্বপ্ন দেখেছিলেন ভারতের আধুনিক ইস্পাত শিল্পকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার। 1907 সালে তিনি এখানে স্থাপন করেন টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, টিসকো। 1919 সালে ভারতের ভাইসরয় লর্ড চেলসম্যান ফোর্ড এই সাকচি গ্রামকে নাম দেন জামশেদপুর, জামশেদজি টাটার সম্মানে। জামশেদজির মৃত্যুর পর তার পুত্র দোরাবজি টাটা এই স্বপ্নকে বাস্তবায়িত করেন। শিল্পের চারপাশে গড়ে ওঠে আধুনিক আবাসন, শিক্ষা ও স্বাস্থ্য সেবা। এভাবেই জামশেদপুর হয়ে ওঠে ভারতের প্রথম পরিকল্পিত শিল্পনগরী। অপূর্ব লাগলো জামশেদপুর শহর। আমরা এখন ফিরে যাচ্ছি দলমার দিকে। প্রথমে যাব চান্ডিল ড্যাম, তারপরে ঢুকবো দলমাতে। দলমার পথে যাওয়ার সময় আমরা হঠাৎই একটা জায়গা দেখতে পেয়ে একটু দাঁড়ালাম। দেখলাম একটা ছোট্ট রাস্তা নেমে যাচ্ছে সুবর্ণরেখা নদীর দিকে। ইচ্ছে হলো
সুবর্ণরেখা জলটা একটু ছুঁয়ে আসি। এই ছোট্ট ব্রেকটা আমাদের আবার মনে করিয়ে দিল যে যাত্রার সৌন্দর্য শুধু গন্তব্যে নয়, পথের মাঝেও লুকিয়ে থাকে। যাই হোক, চলে এসেছি সুবর্ণরেখার অনেকটা কাছে। রায়া আর রায়ার মা অনেকটা এগিয়ে গেছে। জায়গাটা বেশ নির্জন, খুব একটা লোকজন নেই। যারা আছে তারা লোকাল লোকজন, তাও নদীর এপারে নয়, নদীর ওপারে। খুব সুন্দর লাগছে এই জায়গাটা, যেমন নিরিবিলি, নদীর একটা জলের স্রোত বয়ে যাওয়ার হালকা আওয়াজ পাওয়া যাচ্ছে, দূরে নৌকা ভাসছে দেখতে পাচ্ছি, আর ওপারে কিছু মানুষজন তাদের কাজকর্ম করছে। কেউ চান করতে এসছে, মেয়েরা বাসন মাজছে। খুব সুন্দর লাগছে এই নদীর পাড়টা। ফটোগ্রাফির জন্য দুর্দান্ত স্পট। সুবর্ণরেখার জলটা কতটা পরিষ্কার একবার দেখুন। টলমলে জল, নদীর একদম তলা অবধি দেখা যাচ্ছে পাড়ে। খুব সুন্দর, খুব শান্ত ও স্নিগ্ধ একটা ব্যাপার রয়েছে এই জায়গাটাতে। আমি কাছে এনে আপনাদের জলটা একবার দেখালাম, দেখুন, অপূর্ব অপূর্ব। নদীটাকে কাছ থেকে দেখতে যতটা ভালো লাগছে, ততটাই ভালো লাগছিল ওপর থেকে দেখতে। এরকম একটা নদীর ধারে শীতকালে পিকনিক করলে না জানি কতই ভালো লাগবে। এই জায়গাটার লিংক আমি নিচে দিয়ে দেবো, অবশ্যই আসবেন। এই জায়গাটা এখনও বিখ্যাত হয়ে ওঠেনি। যতদিন না এই জায়গাটা খুব বিখ্যাত হয়ে উঠছে, এর মাহাত্ম্যই আলাদা। সব কিছু ক্যামেরায় দেখিয়ে বোঝানো যাবে না, পুরোটা বুঝতে গেলে অবশ্যই আসতে হবে। গাড়ি নিয়ে যেতে যেতে হঠাৎ করে এই জায়গাটা দাঁড়ালাম। দাঁড়ালে খুব বড় মিস হয়ে যেত। এই জায়গাটা ইটসেলফ ইজ আ ট্যুরিস্ট স্পট। জানি না এই জায়গাটা কেন বিখ্যাত নয়। আমি জায়গাটার লোকেশান মার্ক করে দেবো। যদি কেউ এখান দিয়ে যান, অবশ্যই এখানে দাঁড়াবেন। আর অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। এটা একটা মানে হ্যাপেনিং ট্যুরিস্ট স্পট হতে পারে। সুবর্ণরেখার জলটা একদম টলটল করছে, জল পুরো কাঁচের মতো, পুরো নিচ অবধি দেখা যাচ্ছে। এখানে ডিঙি নৌকা নিয়ে কয়েকজন মাছ ধরছে, ওপারে লোকজন যে যার নিজেদের মতো কাজ করে যাচ্ছে। অদ্ভুত সুন্দর লাগছে। তোমার কেমন লাগলো বলো? আমার হাতটা ঠান্ডা। কেন গো ঠান্ডা কেন? কি করেছো তুমি? জলে হাত ধুয়েছি। কোন জলে? ওই জলে। নদীর জলে? নদীটার নাম কি? সুবর্ণরেখা। তুমি গোলুকেও নিয়ে এসছো? হ্যাঁ। গোলু দেখে হ্যাপি? যাই না। তোমার কেমন লাগলো? ভালো। ওটা ভালো। যতদিন না ক্রাউডেড হচ্ছে অবশ্যই ভালো। আমি এই জায়গাটার লিংক শেয়ার করব, লোকেশন। আমি চাই এই জায়গাটা একটা ট্যুরিস্ট স্পট হোক। বেরিয়ে পড়লাম আবার দলমার দিকে যাওয়ার রাস্তায়। আমাদের পরবর্তী গন্তব্য হলো চান্ডিল ড্যাম। এই চান্ডিল ড্যামটি জামশেদপুর শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। এই ড্যামটি 1993 সালে নির্মাণ করা হয়েছিল। এটি একটি মাল্টিপারপাস ড্যাম, যার জল মূলত ইউজ করা হয় কৃষিকাজের জন্য, শিল্প কারখানার জন্য, আর এটা ছাড়াও এখানে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। আর বন্যা নিয়ন্ত্রণের জন্য এই ড্যামটির ভূমিকা অপরিসীম। জল জল পড়ছে উপর থেকে, দেখ ড্যাম থেকে, দেখতে পাচ্ছিস? ওই দেখ দুটো জায়গা থেকে জল পড়ছে। আচ্ছা, আমরা এখন চলে এসেছি সুবর্ণরেখা নদীর ওপর চান্ডিল ড্যামে। ড্যামটা খুব সুন্দর। গাড়িটা একটু সাইড করে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আপনাদের দেখায়। এই ড্যামটিতে হাইড্রো ইলেকট্রিসিটি উৎপাদন করা হয়। ড্যামটির সামনেই একটি ব্রিজ আছে, সেই ব্রিজের ওপর থেকে আমরা ফটোটা তুলছি। ড্যামের ওপরে যাওয়ার কোনো রাস্তা ছিল না। আর সুবর্ণরেখার জলটা কতটা পরিষ্কার দেখুন।
জলের তলায় জলজ উদ্ভিদগুলিকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। অসাধারণ অসাধারণ। চেচি এই চান্ডিল ড্যামের একটা ধারে রয়েছে পিকনিক স্পট। এখানে অনেক কটি পিকনিক পার্টি এসে পিকনিক করছে, আর জায়গাটা খুব নোংরা হয়ে গেছে। এসছি আমরা মাকুলাকোচা ফরেস্ট রেস্ট হাউসে। এখন চারপাশটা একটু হেঁটে দেখব। এখানে একটা সুভেনিয়ার শপ আছে, একটা সেলফি পয়েন্ট আছে, সেগুলো ঘুরে তারপরে রুমে ফিরে আমরা একটু রিল্যাক্স করব। রায়া একটু ঘুমিয়ে পড়েছে চান্ডিল ড্যাম থেকে ফেরার পথে রাস্তায়, আর বাকি ঘুমটা ও বাবার কাঁধেই সেরে ফেলছে। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি গেটের মুখেই এই একটি বোর্ড রয়েছে, যেখানে লেখা রয়েছে এখানে কি কি জন্তু জানোয়ার দেখতে পাওয়া যায়। আর ওই দিকটাতে রয়েছে একটি ক্যানোপি ওয়াক আর একটা মিউজিয়াম, আর এখানে রয়েছে আই লাভ দলমা। মতে ঢোকার মুখেই রয়েছে কিছু সুভেনিয়ার শপ, এপারে আর ওপারেও, দুই পারেই রয়েছে সুভেনিয়ার শপ। দেখা যাক সুভেনিয়ার শপগুলোতে কি কি পাওয়া যায়। এখানকার স্থানীয়দের হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র। এই সুভেনিয়ার শপের মধ্যে দেখুন কত কি রয়েছে। ये बर्ड्स का कोई सीजन होता है क्या? क्योंकि इस टाइम पे तो कुछ नहीं रहता है। यहाँ मिलेगा? कितने का है? 250। এখানে এই সাদা আর লাল অংশগুলো হচ্ছে 250 করে। কি সুন্দর জিনিসটা, অপূর্ব। এর উপরে কি লেখা? লাইফ স্যাংচুয়ারি। আর দেখো তোমার থেকেও লম্বা রায়, দেখেছো? এটা বাবা, এটা মাম্মা। হাত দিও না, হাত দিও না। এটা বাবা, মাম্মা আর বেবি। এটা বাবা, এটা মাম্মা, এটা রে। হাত দিও না। আরে ওটা খাস না। এটা খাই দেব। বিশাল বিশাল হ্যাঁ সাংঘাতিক। সারাদিনের ক্লান্তির পর নিজের জন্য এখন একটু চা বানিয়ে নিচ্ছি। চা বানানোর জন্য ওয়াটার কেটেল আর স্টেনলেস স্টিলের যে ইনসুলেটেড মাগগুলো হয় সেগুলো, আর টি ব্যাগ আমরা নিজেরাই সঙ্গে ক্যারি করেছিলাম। এখন বাজে বিকেল 4:30। কিছুক্ষণ হলো এসে পৌঁছেছি। পৌঁছে তারপরে একটু রিল্যাক্স করলাম রুমে। তো চা বানালাম, এখন একটু চা খাবো আর সানসেটটা এনজয় করব। এখানে বসে সানসেটটা কি সুন্দর লাগছে। রায়ার মা দুজনে বসে এখানে যে যার মতো চিল করছে। রায়া কলা খেলো, কলার খোসা ফেলতে যাচ্ছে। আমাকে দেখুন একটা পাতলা জামা পরে আছি, ঠান্ডাটা সেরকম নেই। একটু পরেই ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, আর আমাকে অ্যাটলিস্ট 2 থেকে 3টে লেয়ার চাপাতেই হবে, না হলে এইখানকার ঠান্ডাটাকে সারভাইভ করা যাবে না। আমি এখন হোটেলে ফিরেছি। এখন আমরা বাইরে বসে লুডো খেলছি হোটেলের বাইরে একটা জায়গায়। নিয়ে এসো। সানসেট হয়ে এসছে আর এখানে চলছে আমাদের সাপ লুডো খেলা।
তাই আমরা জমে যাচ্ছি, কিন্তু তবুও এই বাইরে বসে সাপলুডো খেলতে বেশ লাগছে। হ্যাঁ ভালো লাগছে আমার। আর তোমার ঠান্ডাটা কেমন লাগছে? ঠান্ডা লাগছে না। লাগছে না? না। আজকে এখন বিকেল 6:30, আমরা এখন খাবো ইভিনিং স্ন্যাক্স। আছে চিকেন পকোড়া আর গরম গরম চা, দেখতে তো খুবই সুন্দর। সেদিন রাতে আমাদের ডিনারে ছিল হাতে করা ফুলকো রুটি, মিক্স ভেজিটেবল আর একটা আন্ডা ভুর্জি। খাবার খুব সুন্দর ছিল। আজ 26শে জানুয়ারি, শুভ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই সকলকে। তো আমরা আছি মাকুলকোচাতে। কালকে রাতে খাওয়া দাওয়ার পরে আর ভ্লগ করা হয়নি। খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল, আর খাওয়া দাওয়ার পরে পরেই আমরা গিয়ে শুয়ে পড়ি। আজ 26শে জানুয়ারি, আমি সকালবেলা, এখন বাজে হচ্ছে প্রায় 6:30, এখনও সূর্য ওঠেনি, চারিদিকে ওয়েদারটা একটু হেজি। আজকে আমরা ফিরে যাচ্ছি কলকাতা। তো একটু পরেই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব কলকাতার দিকে। প্রকৃতির মাঝখানে এখানে 2 দিন কাটাতে খুব ভালো লাগলো। গার্ডকে দিয়ে দরজা খুলিয়ে এখন বাইরেটা একটু হাঁটতে বেরিয়েছি। ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে, এখন 10 ডিগ্রি বাইরে টেম্পারেচার, কলকাতার থেকে অনেকটাই কম। তো যাই হোক, ইটস ওকে, এখন সয়ে যাচ্ছে আস্তে আস্তে ঠান্ডাটা। গতকাল প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, আজকে অতটা লাগছে না। এই দেখুন, এবার হরিণের দেখা পেয়েছি। যে আমাদের হরিণ সোনারা এখানে আছে, এইখানে কয়েকটা হরিণ খেতে এসছে। এইগুলোতে রয়েছে স্পটেড ডিয়ার। আমি যাই বার্কিং ডিয়ারের ওই দিকটাতে। ওই যে আমাদের মাড হাউসগুলো, তার উল্টো দিকে এইখানটাতে হচ্ছে স্পটেড ডিয়ার থাকার জায়গা। আপনারা দেখলেন কয়েকটা স্পটেড ডিয়ার অলরেডি। আর সামনে হচ্ছে হাতির থাকার জায়গা আর বার্কিং ডিয়ারের থাকার জায়গা। আর লেফট সাইডে এখানে রয়েছে একটা বাটারফ্লাই পার্ক, যেটা এখনও সাধারণের জন্য ওপেন হয়নি। তো বলছে শুধু ফরেস্ট অফিসারেরাই এইখানে ভেতরে ঢুকতে পারে। বেশ লাগছে কিন্তু হাঁটতে। এ এসছে আমার কাছ থেকে কিছু খাবার খাবে বলে। কাল থেকে দেখে যাচ্ছি প্রচুর লোকজন এদেরকে পাতা খাইয়ে যাচ্ছে, আর যার জন্য এদের ইচ্ছেটাও খুব বেড়ে গেছে। ওরে আমার ফোনটাকে নিস না রে। কি সুন্দর, এরা সবাই একসাথে আছে, কোনো ঝামেলা নেই। এত শান্তিপ্রিয় প্রাণী এরা, যে কি বলবো। চলে এসছে, যা সবাইকে দিলে আমাকে কেন দেবে না? তোমার জন্য আছে বাবা, খাও। আর এদিকে হাতিটা ছটফট করছে। হাতিটাকে বেঁধে রাখা হয়েছে, হাতিটা পুরো ছটফট করছে যে আমাকে কখন ছাড়া হবে। দেখুন পাটা বাঁধা, বুঝতে পারা যাচ্ছে। এবার যাই মাড হাউসের দিকে। মাড হাউসের ব্যালকনিতে বসে একটু চা খায়, সূর্যোদয়টা দেখি, আর তারপরে চান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো কলকাতার দিকে। ভালোই লাগলো এই মাকুলকোচায় দুরাত থাকতে। আপনারাও অবশ্যই আসবেন, এসে নতুন জায়গা এক্সপ্লোর করে দেখবেন। মাকুলকোচার এই ফরেস্ট রেস্ট হাউসটা নতুন করে করা হয়েছে 2023-এ। পাহাড়ের কোলে এরকম একটা মাড হাউস বেশ লাগছে।
ওই দেখুন রায়াও ঘুম থেকে উঠে পড়েছে। খুব ভালো। এখন 7টা বাজেনি, সবাই মিলে উঠে পড়েছে। সবাই মিলে আমরা একটু প্রকৃতিটাকে এনজয় করব। দাদা দিয়ে গেল 2 কাপ চা। এখন 2 কাপ চা খেতে খেতে আমরা সূর্যোদয় দেখব। পারফেক্ট টাইমিং। আজ সকাল 7টা 45, সূর্যের দেখা মিলেছে। হেজিনেসটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। আমি চান টান করে রেডি। আমাদের সবারই চান হয়ে গেছে। সবার প্রথমে চান করেছে রায়া। আর আমাদের ঠান্ডা লাগছে না। বাইরে এখন 11 ডিগ্রি সেন্টিগ্রেড, বাট এই মুহূর্তে কোনো ঠান্ডার জন্য কষ্ট হচ্ছে না। ব্রেকফাস্ট রেডি আছে, ফুলকো রুটি আর একটা আলু বাঁধাকপি দিয়ে ঝোল ঝোল তরকারি। কলকাতা থেকে এবার বেরোবার সময় হয়ে গেল। আমি একজনের সঙ্গে পরিচয় করাতে চাই। এই দাদার নাম হচ্ছে বুদ্ধদেব সিং। এতদিন আমাদের খাওয়া দাওয়ালো। মাঠ হাউসে যদি থাকেন তাহলে অবশ্যই মেন ক্যান্টিনে না গিয়ে বুদ্ধদার হাতের রান্না খেয়ে যাবেন। শুধু বুদ্ধদা নয়, বুদ্ধদা অ্যান্ড এন্টায়ার টিম সবাই খুব ভালো করে চেষ্টা চালিয়ে যাচ্ছে মাকুল কোচাকে তুলে ধরার। তো বুদ্ধদা কিছু কথা বলো যে মাকুল কোচা কখন আসবে মানুষ, আর এখানে এলে কি কি এনজয় করবে। থেকে মানুষের থেকে আমরা যে মানুষের ভালোবাসাটাই চাই আমরা। আচ্ছা বেশ। হ্যাঁ, আর এখানে আছে দেখতে এখন ডিয়ার পার্ক আছে, হাতি এলিফেন্ট আছে, তারপরে তেতরি পার্ক আছে, মিউজিয়াম কেনোপি আছে, আর দলমা ঘোরার মতন জায়গা আছে, গড় এরিয়া আছে। কোন সময় এলে ভালো হবে? এখন দলমা ঘোরার জন্য শীতকালের সময়টাই ঠিক আছে। আচ্ছা, আর বর্ষাকালে? বর্ষাকালে একটু বহুত অসুবিধা, রাস্তা অসুবিধা, তো গড় এরিয়াতে মানে যাওয়া যায়নি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো। এখানে মানুষের আতিথেয়তা। রান্নাঘরে যে রান্না হচ্ছে, রান্নাঘরটা খুব ক্লিন। একটা রান্না নামছে আর রান্না ঢাকা দিয়ে রাখা হচ্ছে। তো সব মিলিয়ে আমার বেশ ভালো লাগলো। ঘরের রুমের ক্লিনলিনেসটাও খুব ম্যাটার করেছে। দেখুন, সব জায়গারই কিছু না কিছু শর্টকামিং থাকবে, বাট লেটস নট ফোকাস অন দ্যাট ওয়ান। অবশ্যই আসবেন মাকুল কোচা আর এনজয় করবে দেখুন এই অফবিট ডেস্টিনেশন। হচ্ছে এবার মাকুল কোচা থেকে গাড়ির অবস্থা দেখুন। উইন্ডশিল্ড পুরো একদম ফগে ভর্তি। কালকে গাড়ি পরিষ্কার করেছিলাম যে, কালকে গাড়ি পরিষ্কার করেছিলাম, পুরো জল দিয়ে ধুয়েছিলাম, তাই কালকে একটুও ছিল না। কালকে গাড়িটা বিভৎস নোংরা হয়েছিল। তো যাই হোক, এবার স্টার্ট করা যাক। বাই বাই মাকুল কোচা। বেরিয়ে পড়ছি এবার মাকুল কোচা মাড হাউস থেকে। খুব সুন্দর জায়গা, দুদিন বেশ কাটলো। আর এই দলমার রেঞ্জ থেকে বেরোচ্ছি এবার। বাই বাই দলমা। বিপিসিএল থেকে পেট্রোল রিফুয়েল করাচ্ছি, মাত্র 97 টাকা করে পেট্রোল। গপ্পমিরের ঠেকের অডিও স্টোরি চালিয়ে আমরা এগিয়ে চলেছি। আজকে আমরা প্রথমে যাব তমলুক। তমলুকে দিয়ার মাসির বাড়িতে আমরা একটু যাব, সেখানে লাঞ্চ করে বাড়ি ফিরব বিকেলে। আমরা এখন আছি ঘাটশিলার কাছে। তো আবার ডিটুরের প্ল্যান হয়েছে। আমরা এখন যাচ্ছি বুরুডি ড্যাম। বুরুডি ড্যাম দেখে আবার আমরা বাড়ির দিকে হেড করব। তো বেশিক্ষণের ডিটুর না, অলমোস্ট 10+10 কিলোমিটার। তো এটুকু করাই যায়। আমরা এসছি বুরুডি ড্যামে। এই হলো বুরুডি ড্যাম। এখন জলটা আগের থেকে একটু কম, কিন্তু খুব সুন্দর। বুরুডি ড্যামে বেশ কিছুটা সময় কাটিয়ে কয়েকটা ছবি তুলে তারপরে আমরা এগিয়ে যাই তমলুকের দিকে। তমলুকে সেদিন আমাদের কিছু কাজ ছিল। আমাদের প্ল্যান হলো তমলুকে কিছুটা সময় কাটিয়ে তারপর বিকেল বিকেল কলকাতার দিকে রওনা দেওয়া। ঢুকে পড়লাম ওয়েস্ট বেঙ্গলে। এটা ঝাড়গ্রাম। আমরা এখন ঝাড়গ্রামের জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে চলেছি। আমাদের গন্তব্য হলো
হলো তমলুক। এখন বাজে ঘড়িতে 11:46। রায়া ঘুমিয়ে পড়েছে। এবার কলকাতা ঢুকছি। এয়ারপোর্টটা সেজে উঠেছে আজকে। এই হলো আমার অফিস। এখন যাচ্ছি অফিস থেকে বাড়ি ফেরার পথে যে রাস্তা ধরি সেই রাস্তা দিয়ে। এই রাস্তাটা খুবই অন্ধকার। এই কটা দিন এত ভালো ভালো রাস্তায় গাড়ি চালিয়েছি যে আমাদের রোজকার যাওয়ার রাস্তাটা যে কতটা অন্ধকার, কতটা সরু রাস্তার মধ্যে দিয়ে যে গাড়ি চালায় সেটা আবার রিয়েলাইজ করলাম। গাড়ি এবারে 17 অ্যাভারেজ মাইলেজ দিয়েছে। এখন বাজে রাত্রি 7:30। আমরা কিছুক্ষণ হলো এসে পৌঁছেছি। টোটাল 811 কিলোমিটার ড্রাইভ করে 3 দিনের ছুটি উপভোগ করে আমরা ফাইনালি এসে পৌঁছেছি সাপুরজিতে। ছবি তুলছি সেই লিফটটাতে, যে লিফটটা থেকে আমি ব্লগিং শুরু করেছিলাম। ব্লগটা কেমন হলো অবশ্যই জানাবেন। এখানেই ব্লগটাকে শেষ করব। বাই বাই। বাই বাই।